হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও লেকচার শুরু করছি। আমরা গ্রুপ 15 এলিমেন্টের অক্সাইড নিয়ে আজকে আলোচনা করব। তো গ্রুপ 15 এলিমেন্ট যারা রয়েছে, তোমরা এতদিনে বুঝেই গেছো যে এখানে নন মেটাল, মেটাল, মেটালয়েডস বিভিন্ন রকম এলিমেন্ট দেখা যায়। তো এদের যেই সমস্ত অক্সাইড তৈরি হবে সেই অক্সাইডগুলো বিভিন্ন রকমের, এবং যতগুলো মৌল গ্রুপ 15-এ আছে প্রত্যেকের যেহেতু কিছু আলাদা ভ্যালেন্স স্টেট বা আলাদা অক্সিডেশন নাম্বার দেখা যায়, তার করেসপন্ডিং অক্সাইড তৈরি করার প্রবণতাও এই প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম। এবং মেটালিক, নন মেটালিক বা মেটালয়েডস যেই সমস্ত চরিত্রের কথা আমি বললাম, সেই চরিত্রের বিচারেও এই অক্সাইডগুলোর বিভিন্ন রকমের ধর্ম আমরা দেখতে পাই। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক যে গ্রুপ 15 এলিমেন্ট যারা আছে, নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত, তারা কী রকমের অক্সাইড তৈরি করতে পারে তাদের যোজ্যতা এবং অক্সিডেশন স্টেটের বিচারে। ও প্রথমেই আমি নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত সবকটা এলিমেন্টকে লিখব। যেহেতু দেখা গেছে নাইট্রোজেনের বিভিন্ন রকম জারণ স্তর দেখা যায়, বিভিন্ন রকম জারণ স্তর দেখা যায় বলতে গেলে আমরা যৌগের বিচারে নাইট্রোজেনের বিভিন্ন রকম জারণ স্তর ধারণা করতে পারি। তো সেই সাপেক্ষে নাইট্রোজেনের বিভিন্ন ধরনের অক্সাইড যৌগ এখানে পাওয়া যেতে পারে। একটা হচ্ছে N2O নাইট্রাস অক্সাইড, নেক্সট হচ্ছে NO নাইট্রিক অক্সাইড, তারপরে হচ্ছে NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড, নেক্সট হচ্ছে N2O3 ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, N2O4 ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড এবং N2O5 ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। এই প্রত্যেকটা যৌগে যদি নাইট্রোজেনের জারণ স্তর আমরা বিচার করি, তাহলে প্রথম যৌগটায় আমরা পাবো +1, তারপরেরটায় পাবো +2, নেক্সট +4, এইখানে হিসাব করলে +3, এটাতেও +4 আর এটাতে +5। তাহলে দেখো এত রকম জারণ স্তর বিশিষ্ট অক্সাইড যৌগ আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে পেতে পারি। এইটা একটা পয়েন্ট যে নাইট্রোজেনের ক্ষেত্রে এতগুলো অক্সাইড যৌগ তৈরি হচ্ছে কেন। তো প্রথম পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি, যেহেতু নাইট্রোজেনের বিভিন্ন রকম জারণ স্তর আমরা কল্পনা করতে পারি বা জারণ স্তর আমরা ধারণা করতে পারি, সেহেতু নাইট্রোজেনের এত রকম অক্সাইড যৌগ তৈরি হওয়া সম্ভব। সেকেন্ড পয়েন্ট কি বলতে পারি আমরা, নাইট্রোজেন এবং অক্সিজেনের আকারের যেহেতু একটা সামঞ্জস্যতা রয়েছে, তাই নাইট্রোজেন এবং অক্সিজেনের বন্ধন শক্তি বা বন্ড স্ট্রেংথ, বন্ড এনার্জি, সেইটা অন্যান্য যে এলিমেন্ট গ্রুপ 15-এ রয়েছে তাদের অপেক্ষা বেশি দেখায়। কি বললাম, ই যদি গ্রুপ 15 মৌল হয়, ই যদি গ্রুপ 15 এলিমেন্ট হয়, এর সঙ্গে অক্সিজেনের এই যে বন্ধন, সেই বন্ড এনার্জি নাইট্রোজেন অক্সিজেন এই বন্ধন শক্তি অপেক্ষাকৃত বেশি, বন্ধন শক্তি অপেক্ষাকৃত বেশি। সেই কারণেই নাইট্রোজেন অক্সিজেনের বন্ধন শক্তি এবং তাদের আকারের সামঞ্জস্যতা, এই দুটো কারণের জন্য নাইট্রোজেনের অক্সাইড সমূহ খুব সুস্থিত হয়, আর বিভিন্ন ধরনের অক্সাইড যৌগ নাইট্রোজেনের ক্ষেত্রে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি। ফসফরাসের ক্ষেত্রে P4O6, P4O8 এবং P4O10 এই ধরনের অক্সাইড যৌগ ফসফরাসের ক্ষেত্রে পাওয়া যায়।
P4O6, P4O8 এবং P4O10। এদের মধ্যে P4O6 এবং P4O10 এই দুটো যৌগই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই দুটো যৌগ আমাদের বিভিন্ন বিক্রিয়াতেও কাজে লাগে। এখন এই P4O6 বা P4O10 এরা কিন্তু প্রকৃতপক্ষে এই দুটো যৌগের ডাইমার। P4O6 যদি বলা হয় তাহলে P4O6 হচ্ছে P2O3 এর ডাইমার। P4O6টা হচ্ছে P2O3 এর ডাইমার, আর P4O10 হচ্ছে P2O5 এর ডাইমার। P2O5 এর ডাইমার, ডাইমার মানে দ্বি অণু। P2O5 কে দুটো কম্বাইন করে দিলেই তখন P4O10 হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফসফরাসের এই অক্সাইডগুলো সবসময় এই রকম ফর্মেই থাকে। তোমরা খেয়াল করে দেখলে তোমাদের মনে পড়বে, ফসফরাস যখন আমরা মলিকিউলার ফর্ম দেখেছিলাম তখন আমরা P4 হিসাবে লিখতাম। সেটা হোয়াইট ফসফরাস বলো বা রেড ফসফরাস বলো, তাদের যে আণবিক যে সংকেতটা ছিল। এখন আরও একটা কথা আমি এখানে অবশ্যই অ্যাড করব। তোমরা বলতে পারো যে ব্ল্যাক ফসফরাস বা রেড ফসফরাস এরা তো শুধু P4 ইউনিট হিসাবে নয়, এদের তো অনেকগুলো ফসফরাস অ্যাটম একত্রিত হয়ে একটা মলিকিউল তৈরি করছে। তাহলে সেখানে আমি P4 কি করে বলছি? হ্যাঁ, এটা একদমই ঠিক। তাহলে আমরা কি বলবো এখানে, এই যে অক্সাইড যৌগ যেগুলো তৈরি হচ্ছে সেগুলো নিঃসন্দেহে তাহলে হোয়াইট ফসফরাসের সঙ্গেই তৈরি হওয়া সম্ভব, কারণ হোয়াইট ফসফরাসের একমাত্র এমন একটা অ্যালোট্রপ বা এমন একটা রূপভেদ যে খুব সক্রিয়। তাই অক্সাইড গঠনের প্রবণতাটাও ফসফরাসের যতগুলো রূপভেদ রয়েছে তার মধ্যে হোয়াইট ফসফরাসেরই বেশি হবে। আর হোয়াইট ফসফরাস যেহেতু P4 হিসাবে আমরা লিখি, সেই কারণেই ওই P4 ইউনিটটাকে মেনটেন করবার জন্য আমরা এই ফর্মুলাগুলোতে দেখো P4 এই ইউনিটটাকে রেখেছি এবং তার সঙ্গে অক্সিজেনগুলো কম্বাইন্ড হয়েছে। এরপরে আমরা গঠনগুলো আঁকবো, গঠন এঁকে দেখবো যে কোন বন্ড কিভাবে রয়েছে, সেগুলো আমরা সবই দেখবো। কিন্তু কি কারণে বললাম যে P4টা লেখা হয়েছে সেটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, যে হোয়াইট ফসফরাস যেহেতু P4 একক হিসাবে থাকে, তাই জন্য তাদের অক্সাইডগুলোর ক্ষেত্রেও এরকম P4 এককটা থাকবে। নেক্সট আমরা দেখি বাকি যে মৌলগুলো রয়েছে তাদের অক্সাইড কীরকম দেখতে হয়। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের ক্ষেত্রে অক্সাইডগুলো এই ফসফরাসের অক্সাইডগুলো যেরকম অনেকটা তাদের মতোই দেখতে। এখানে হবে AS4O6, AS4O10। এই অক্সাইড আর হয় না। এই P4O8 যে অক্সাইডটা ফসফরাসে দেখা গেছিল, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের কারোর ক্ষেত্রে এই রকম অক্সাইড তৈরি হয় না। নেক্সট Sb2O, Sb4O6, Sb4O10। আর বিসমাথের ক্ষেত্রে এবার Bi2O3 এবং Bi2O5। ঠিক আছে, এই রকম কিছু অক্সাইড দেখা যায়। এবারে দেখো বিসমাথের ক্ষেত্রে যেহেতু মেটালিক ক্যারেক্টার গ্রো করছে বা ধাতব চরিত্র মানে বেশি পরিমাণে সৃষ্টি হচ্ছে, সেই কারণে তার অক্সাইডগুলো একটু কি হবে, অক্সাইডগুলোর মধ্যে আয়নীয় চরিত্র তৈরি হওয়া শুরু করবে। কারণ ধাতুর সঙ্গে বা ধাতব চরিত্র কোনো পরমাণুর সঙ্গে, ধাতব চরিত্র সম্পন্ন কোনো পরমাণুর সঙ্গে যখন একটা ইলেকট্রোনেগেটিভ মৌল যুক্ত হতে যায়, তখন সেই যে যৌগটা তৈরি হয় তার চরিত্রটা আয়নীয় প্রকৃতির হয়ে পড়ে। তাই জন্য এখানে আর ওই ডাইমার তৈরি হওয়ার ব্যাপারটা কিন্তু এইখানে ঘটবে না, বা ডাইমার তৈরি হওয়া এই বিসমাথের যৌগের ক্ষেত্রে পসিবল হবে না। সেই কারণে এদের অক্সাইডগুলো এই রকম দেখতে হয়। ঠিক আছে, তো এই হলো নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথ পর্যন্ত অক্সাইডের ধরন। এবারে আমরা দেখব এই যে এত রকম অক্সাইড যৌগ আমরা দেখছি, এই অক্সাইড যৌগগুলোর প্রকৃতি কীরকম হয়। প্রকৃতি কীরকম বলতে, নাইট্রোজেন থেকে শুরু করে বিসমাথের অক্সাইডগুলোর মানে
আম্লিক চরিত্র নাকি ক্ষারীয় চরিত্র, কীরকম ধরনের চরিত্র দেখা যায়? কারণ অক্সাইড বললেই আমাদের মাথায় এরকম একটা কনসেপ্ট আসে, তোমরা আগে পড়েছো হয়তো, যে ধাতব অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির হয় আর অধাতব অক্সাইডগুলো আম্লিক প্রকৃতির হয়। তো অক্সাইড যৌগ মানেই তাদের আম্লিক এবং ক্ষারীয় এই ধরনের কিছু চরিত্র নিয়ে আমরা কথা বলি। কেন? কারণ অক্সাইডগুলোকে যখনই আমরা জলে ডিজলভ করব বা জলে দ্রবীভূত করব, জলে দ্রবীভূত করলে সেখানে অ্যাসিড তৈরি হচ্ছে নাকি ক্ষার তৈরি হচ্ছে, সেই ধারণা থেকেই আমরা অক্সাইডের আম্লিক এবং ক্ষারীয় চরিত্র ব্যাখ্যা করে থাকি। তাহলে দেখো, নাইট্রোজেন আর ফসফরাস এরা দুজন হচ্ছে প্রকৃত অর্থে অধাতু। অতএব এদের যে অক্সাইডগুলো রয়েছে সেই অক্সাইডগুলো স্বভাবতই কি হবে? আম্লিক চরিত্রের হবে। আম্লিক চরিত্রের। এইবার যখন আর্সেনিকে আসছি, আর্সেনিকের মধ্যে নন মেটালিক চরিত্রটা কমতে থাকছে এবং মেটালিক চরিত্রটা বাড়তে থাকছে, কিন্তু তাও আর্সেনিকের ক্ষেত্রেও আম্লিক চরিত্রের প্রবণতাটা একটু হলেও বেশি দেখা যায়। তাই আমরা একে পারফেক্টলি আম্লিক চরিত্রের বলবো না, একে আমরা বলবো মৃদু আম্লিক। মৃদু আম্লিক, কারণ নন মেটালিক চরিত্র আর মেটালিক চরিত্র দুটোর কম্বিনেশন রয়েছে এখানে, কিন্তু তা সত্ত্বেও নন মেটালিক চরিত্রটা একটু বেশি, সেই কারণে এটা মৃদু আম্লিক। অ্যান্টিমনের ক্ষেত্রে বিষয়টা কি হয়ে যাচ্ছে দেখো, এখানে ওপরে একদম আম্লিক চরিত্র ছিল, আর্সেনিকের ক্ষেত্রে আম্লিক চরিত্রটা একটু মৃদু হয়ে গেল। তাহলে অ্যান্টিমনের ক্ষেত্রে কি হয়ে যাবে? ধাতব এবং অধাতব চরিত্র থাকার কারণে, মানে ধাতব চরিত্রটা বাড়ছে, অধাতব চরিত্রটা কমছে, তো দুটো চরিত্রই রয়েছে এই অ্যান্টিমনির ক্ষেত্রে। তো সেহেতু অ্যান্টিমনির অক্সাইডগুলোকে আমরা বলবো উভধর্মী। আর বিসমাথ যেহেতু মেটালিক ক্যারেক্টারটাই বেশি দেখাচ্ছে ওভার নন মেটালিক ক্যারেক্টার, তাই এইটা হয়ে যাবে ক্ষারীয়। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারছি যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচে যে এলিমেন্ট রয়েছে তাদের যেহেতু ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে, অধাতব চরিত্র থেকে ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে, তাই তাদের অক্সাইডগুলোরও আম্লিক চরিত্র প্রথমে বেশি হচ্ছে, তারপরে সেই আম্লিক চরিত্রটা ধীরে ধীরে কমতে ক্ষারীয় চরিত্রে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে আমি একটা পয়েন্ট লিখতে পারি যে গ্রুপ বরাবর উপর থেকে নিচে অধাতব চরিত্র হ্রাস পেয়ে ধাতব চরিত্র হ্রাস পেয়ে ধাতব চরিত্র বৃদ্ধি পায়। তাই অক্সাইড যৌগগুলির আম্লিক চরিত্র হ্রাস পেয়ে ক্ষারীয় চরিত্র বৃদ্ধি পায়। ঠিক আছে? তো এই হলো আমাদের গ্রুপ 15-এর এলিমেন্ট, যেগুলো তাদের সমস্ত অক্সাইডগুলোর এরকম গ্রুপ বরাবর উপর থেকে নিচের তুলনা, বা সেই অক্সাইডগুলোর চরিত্র কীরকম হয় সেইটা বললাম। এবারে যদি আমরা পার্টিকুলার কোনো একটা এলিমেন্টের যতগুলো অক্সাইড রয়েছে সেই অক্সাইডগুলোর মধ্যে যদি তুলনা করি, যেমন নাইট্রোজেনের যতগুলো অক্সাইড রয়েছে বা ফসফরাসের যতগুলো অক্সাইড রয়েছে সেই অক্সাইডগুলোর যদি তুলনা করি, তাহলে তাদের অক্সাইডগুলোর চরিত্র কীরকম হবে সেইটা দেখা যাক। এইগুলোর ওপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন হতে পারে। তো আমি
চারটে উদাহরণ নিচ্ছি। মনে করো NO2, আচ্ছা NO2 না, হ্যাঁ NO2, N2O3 আর N2O5, এই তিনটে মনে করো, এই তিনটে অক্সাইড। এবারে NO2 থেকে শুরু করে N2O5 পর্যন্ত কি দেখা যাচ্ছে যে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এখন অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে যে কেন্দ্রীয় পরমাণু বা নাইট্রোজেন পরমাণু যেগুলো রয়েছে তার উপরে জারণ সংখ্যা দেখা যায়। এটা +4, এটা +3 আর এটা হচ্ছে +5, ঠিক আছে, +4 +3 +5। এখন অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এইখানটায়, কিন্তু N2O3 ব্যাপারটা একটু অন্যরকম। N2O3টাকে আমরা প্রথমে যদি লিখি তাহলে বিষয়টা আর একটু বোঝার সুবিধা হবে। আমি এখানটা চেঞ্জ করে দিয়ে এইখানটায় আমি NO2 লিখছি আর এইখানটায় N2O3 লিখছি। এইবারে দেখো, এখানে যদি তোমরা হিসাব করো, এটাই তো একটা নাইট্রোজেন রয়েছে আর বাকিগুলোতে দুটো করে নাইট্রোজেন আছে। এবারে যদি আমি একটা নাইট্রোজেনের সাপেক্ষে অক্সিজেনের পরিমাণ নির্দেশ করি তাহলে কি রকম হচ্ছে, নাইট্রোজেন আর অক্সিজেনের যদি অনুপাত করি তাহলে কি হবে, এখানে একটা নাইট্রোজেনের সাপেক্ষে অক্সিজেন একটার থেকে সামান্য বেশি হচ্ছে। অনুপাত যদি করা হয়, নাইট্রোজেন আর অক্সিজেনের অনুপাত যদি করা হয় তাহলে একটা নাইট্রোজেনের সাপেক্ষে অক্সিজেন একের থেকে সামান্য একটু বেশি। এখানে একটা নাইট্রোজেনের সাপেক্ষে দুটো অক্সিজেন, আর এখানে একটা নাইট্রোজেনের সাপেক্ষে দুটো অক্সিজেনের থেকে সামান্য বেশি অক্সিজেন আমরা পাবো, তাই তো, যদি আমরা এরকম একটা ক্যালকুলেশনের হিসাবে ধারণা করি। তো অক্সিজেনের পরিমাণ তাহলে N2O3 থেকে N2O5 এ বৃদ্ধি পাচ্ছে নাইট্রোজেনের সাথে যুক্ত, N এর সাথে যুক্ত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটা 1 নম্বর। 2 নম্বর, নাইট্রোজেনের উপর ধনাত্মক আধান বৃদ্ধি পাচ্ছে, তো এই দুটো কারণ যদি দেখা যায় তাহলে আমরা বলতে পারবো যে এই নাইট্রোজেনের যে অক্সাইডগুলো রয়েছে তাদের আম্লিক চরিত্র বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে। দেখো, এই দুটো জিনিস যাদের ক্ষেত্রে সব থেকে বেশি হবে, মানে অক্সিজেনের পরিমাণ যার ক্ষেত্রে সব থেকে বেশি হবে এবং ধনাত্মক আধান, কেন্দ্রীয় পরমাণুর ওপর ধনাত্মক আধান যার ক্ষেত্রে বেশি হবে, এই দুটো কন্ডিশন যার ক্ষেত্রে বেশি হবে সেই অক্সাইডটাই হবে তীব্র আম্লিক। আর যার ক্ষেত্রে এই দুটো ঘটনা একদম কম হবে সে হবে মৃদু আম্লিক। কারণ এরা সবাই নন মেটালিক অক্সাইড, তো এরা সবাই আম্লিক প্রকৃতির, কিন্তু আম্লিক প্রকৃতিটা কারোর ক্ষেত্রে একটু তীব্র আবার কারোর ক্ষেত্রে একটু মৃদু। তাহলে আমরা এদিকে বলতে পারি যে আম্লিক চরিত্র বৃদ্ধি পায়। আম্লিক চরিত্র বৃদ্ধি পায়, অর্থাৎ যখন আমরা এই তিনটে নমুনাকে জলে দ্রবীভূত করব, জলে দ্রবীভূত করার সাথে সাথে N2O5টা তীব্রভাবে জলের সঙ্গে রিয়াকশন করে অ্যাসিড তৈরি করে ফেলবে। NO2টা অপেক্ষাকৃত কম তীব্রতার সঙ্গে রিয়াকশন করবে, কম তীব্রতা কার সাপেক্ষে, N2O5 এর সাপেক্ষে, কিন্তু আবার N2O3 থেকে বেশি তীব্রতার সঙ্গে রিয়াকশন করবে। আর N2O3 যেটা আছে সেটা অপেক্ষাকৃত কম তীব্রতার সঙ্গে, মানে এদের দুজনের থেকেও কম তীব্রতার সঙ্গে জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে। তাই আমরা বলতে পারি যে একই মৌলের যদি বিভিন্ন রকম অক্সাইড হয়
ভালো করে শোনো, একই মৌলের যদি বিভিন্ন রকম অক্সাইড হয় তাহলে যার ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে এবং যার কেন্দ্রীয় পরমাণুর উপরে আধান বেশি থাকবে বা জারণ সংখ্যা বেশি থাকবে সেই অক্সাইডটাই হবে স্ট্রংলি অ্যাসিডিক বা তীব্র আম্লিক। ওকে, সো দিস ইজ স্ট্রং অ্যাসিডিক আর এটা হচ্ছে মাইল্ড অ্যাসিডিক। নাইট্রোজেনের এই N2O এবং NO এই দুটো অক্সাইড দেখা গেছে পরীক্ষা করে এরা প্রসম প্রকৃতির। এটা পরীক্ষা করে দেখা গেছে। আমরা তো আর এমনি শুধু খালি চোখে দেখে তো আর বুঝতে পারছি না। একে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করিয়ে দেখা গেছে বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করিয়ে দেখা গেছে বা জলে দ্রবীভূত করে দেখা গেছে এরা কোনো অবস্থাতেই অ্যাসিডের মতো তো আচরণ করছেই না, ক্ষারের মতো আচরণ করে না। ইভেন জলে যদি দ্রবীভূত করা হয় তাহলেও এরা অ্যাসিড উৎপন্ন করে না। সেই কারণেই এদেরকে বলা হয়েছে যে এরা প্রসম প্রকৃতির, কারণ জলের প্রতি কোনো রিয়াকশন নেই। ওকে, তো এরকমভাবে যদি আমরা ফসফরাসের অক্সাইড বা আর্সেনিক, অ্যান্টিমনি এই সমস্ত অক্সাইডগুলোর আম্লিক চরিত্র বা ক্ষারীয় চরিত্র যদি তুলনা করি তাহলে কিন্তু আমরা এই পয়েন্ট দিয়ে বলতে পারি। এবারে দেখো, আম্লিক চরিত্রটা আমরা যেরকম বললাম, ক্ষারীয় চরিত্র, যদিও এদের ক্ষেত্রে ক্ষারীয় চরিত্রটা প্রযোজ্য হবে না, কারণ এরা যেহেতু নন মেটালিক অক্সাইড এদের ক্ষেত্রে আম্লিক চরিত্রটাই বেশি সুইটেবল। কিন্তু যদি ক্ষারীয় চরিত্র আলোচনা করতে হয় তাহলে ক্ষারীয় চরিত্রের ব্যাপারটা ঠিক উল্টো হবে। আম্লিক চরিত্রের আমি যে ব্যাপারটা বললাম, ক্ষারীয় চরিত্রের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো হবে। অর্থাৎ তখন কি বলবো, যার সাথে যুক্ত অক্সিজেনের পরিমাণ কম হবে এবং যেখানে কেন্দ্রীয় পরমাণুর উপরে জারণ সংখ্যা কম হবে সেই যৌগটাই বা সেই অক্সাইডটাই ক্ষারীয় প্রকৃতির বেশি হবে। ঠিক উল্টো বিষয়টা হবে। এটা আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমরা এবার নেক্সট পয়েন্টে এগোই। আরেকটা কোয়েশ্চেন আমি এখানে বলছি, দেখো, N2O4, আচ্ছা N2O5 নি, N2O5 P4O10 AS4O10 SB4O10 এদের যদি আম্লিক চরিত্রের তুলনা করা হয়, আম্লিক চরিত্র আম্লিক চরিত্রের তুলনা করলে আমি একদম প্রথমেই বলেছিলাম যে যেহেতু নন মেটালিক চরিত্র থেকে মেটালিক চরিত্রটা বৃদ্ধি পাচ্ছে তাই আম্লিক চরিত্র বাঁ দিক থেকে ডান দিকে হ্রাস পাবে। আরও একটা পয়েন্টে বলা যায় যে এখানে নাইট্রোজেন +5, ফসফরাসও +5, সবকটাই এখানে +5 জারণ স্তর বিশিষ্ট অবস্থায় রয়েছে। এবারে এই +5টার ঘনত্ব কোনটার ক্ষেত্রে বেশি বলো তো? অবভিয়াসলি এখানে নাইট্রোজেনের ওপর আধান ঘনত্বটা বেশি হচ্ছে, নাইট্রোজেনের ওপরে আধান ঘনত্বটা বেশি হচ্ছে, যার ফলে কি হয়, যখন আমরা জলের সঙ্গে বিক্রিয়া করাবো H2O এর সাথে N2O5 অন্যগুলি অপেক্ষা অধিক তীব্রতার সাথে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে
অ্যাসিড উৎপন্ন করবে, বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে। এবারে অ্যাসিড উৎপন্ন করছে কিনা আমি কি করে বুঝবো? ধরো জলের মধ্যে আমি N2O5 দ্রবীভূত করে দিলাম, তাহলে কিছু একটা ওখানে বিক্রিয়া হলো, অ্যাসিড হয়েছে কি ক্ষার হয়েছে সেটা আমি কি করে বুঝবো? খুব সহজ পদ্ধতি, যদি ফেনপথ্যালিন থাকে, ফেনপথ্যালিন ওই দ্রবণের মধ্যে 1 ফোঁটা কি 2 ফোঁটা যোগ করে দাও, মানে ফেনপথ্যালিনের ক্ষারীয় দ্রবণ নাও, ক্ষারীয় দ্রবণ নিয়ে, ক্ষারীয় দ্রবণ কি হবে? লালচে বেগুনি রঙের হবে। তো সেই ওই লালচে বেগুনি দ্রবণ 1 ফোঁটা বা 2 ফোঁটা নিয়ে তুমি ওই দ্রবণটার মধ্যে দিয়ে দাও। যদি দেখো যে ওই লালচে বেগুনি কালারটা ওই দ্রবণে যোগ করার সাথে সাথেই বর্ণহীন হয়ে যাচ্ছে, তাহলে কি বুঝবে? দ্রবণটা অ্যাসিড আছে। আর যদি বর্ণহীন না হয় তাহলে বুঝবে কি দ্রবণটা ক্ষারীয় অবস্থায় আছে বা প্রশমও হতে পারে। তো তার জন্য আবার আলাদা কিছু এক্সপেরিমেন্ট রয়েছে। তো আমরা এখানে দেখতে চাইছি যে আম্লিক চরিত্র কি হচ্ছে বা আম্লিক চরিত্র কার ক্ষেত্রে কি রকম, সেইটা প্রমাণ করতে গেলে আমরা এই রকম একটা কাজ করতে পারি। বা লিটমাস পেপার আরও সহজ, লিটমাস পেপার নিয়ে দেখা যেতে পারে। নীল লিটমাস নাও, নীল লিটমাস নিয়ে যদি দ্রবণে যোগ করার পরে সেটা লাল হয়ে যায়, তাহলে বুঝবো কি যে দ্রবণটা আম্লিক হয়ে গেছে। আগে থেকেই এক কাজ করো, আগে থেকেই ধরো এরকম এই 4 জনকে নিয়ে আমায় ব্যাখ্যা করতে হচ্ছে যে কার ক্ষেত্রে আম্লিক চরিত্রটা কীরকমভাবে বাড়ছে। তো 4টে আলাদা আলাদা বিকারে জল নেওয়া আছে, তার মধ্যে আগে থেকেই আমি ব্লু লিটমাস যোগ করে রেখেছি। এবার প্রত্যেকটা বিকারে আলাদা আলাদাভাবে আমি একটাতে N2O5 যোগ করলাম, একটাতে P4O10, একটাতে AS4O10 আর একটাতে SB4O10 যোগ করলাম। যেখানে N2O5 যোগ করা হলো সেখানে দেখা যাচ্ছে সাথে সাথেই দ্রবণ ওই লিটমাস পেপারটা লাল হয়ে গেছে। আর বাকি যত এই দিক থেকে এইদিকে যাচ্ছি দেখা যাচ্ছে লিটমাস পেপারটা লাল হচ্ছে কিন্তু অনেক টাইম লাগছে। তার মানে আমরা কি বলতে পারি যে আম্লিক চরিত্রটা ততটা বেশি বৃদ্ধি পাচ্ছে না, বা ততটা আম্লিক চরিত্রটা যে যতটা তীব্রতা, অ্যাসিড তৈরি করার যে প্রবণতা, সেইটা অপেক্ষাকৃত কম N2O5 এর থেকে, সেইটা আমরা বলতে পারি। সো এখানে কি বললাম যে একটা হচ্ছে আধান ঘনত্ব আর একটা হচ্ছে কি যে অধাতব চরিত্র এবং ধাতব চরিত্রের যে পরিবর্তনটা হচ্ছে তার ভিত্তিতে আম্লিক চরিত্রটা এরকম চেঞ্জ হবে। ক্লিয়ার? তো এরকমভাবে কিছু প্রশ্ন তোমরা পেতে পারো। নেক্সট এবার আমরা নাইট্রোজেন আর ফসফরাস, বিশেষ করে এই দুটো এলিমেন্টের অক্সাইডগুলোর গঠন দেখব। কেননা গ্রুপ 15-এ তোমাদের নাইট্রোজেন এবং ফসফরাসের আলাদাভাবে আবার কিছু ডিসকাশন রয়েছে। তো আমি আলাদা করে নাইট্রোজেন আর ফসফরাসের জন্য ভিডিও লেকচার তৈরি করব না, কারণ এইখানে যা যা বিষয়গুলো বলছি সেগুলো যখন আবার নাইট্রোজেন এবং ফসফরাস তোমরা আলাদা করে পড়বে, এই পয়েন্টগুলোই ওর মধ্যে আসবে। ওজন্য আমি একসাথে ইন জেনারেল ডিসকাশন করে দিচ্ছি যাতে তোমরা সমস্ত পয়েন্ট কভার করে নিতে পারো। ঠিক আছে? সো এবারে আমরা দেখব অক্সাইডগুলির গঠন। প্রথমে ফসফরাসের দুটো অক্সাইডের গঠন দেখে নেওয়া যাক, কারণ দুটোই রয়েছে, P4O10 আর P4O6। P4O8টা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি ওটা দেখাবো না। এই দুটো দেখাবো, P4O6 এবং P4O10। তারপরে আমরা নাইট্রোজেনের অক্সাইডগুলো নিয়ে কথা বলবো। তো P4O6 প্রথমে এইটার গঠন দেখাই। আঁকা খুবই সহজ। তোমরা ফসফরাসের টেট্রাহেড্রাল গঠন তো করেছো, যখন হোয়াইট ফসফরাস লিখেছিলে তখন ফসফরাসের টেট্রাহেড্রাল গঠন এইভাবে করেছিলে। তো এবারে আমরা টেট্রাহেড্রাল গঠনে ফসফরাসের সঙ্গে যে পারস্পরিক বন্ধন আমরা এঁকেছিলাম এরকমভাবে, সেই বন্ধনগুলো আর এখানে থাকবে না। ফসফরাসের নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধন থাকবে না, সেই বন্ধনগুলোর জায়গায় অক্সিজেন চলে আসবে। মানে এই যে প্রত্যেকটা যে ফসফরাস দেখছো তাদের মাঝখানে একটা করে অক্সিজেন চলে আসবে, অক্সিজেনের মাধ্যমে ফসফরাসগুলো যুক্ত থাকবে। কেমন? তো আমরা এটাকে ওই টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টটা যে বজায় থাকছে সেটা দেখানোর জন্য এটা আঁকলাম, কিন্তু
এই যে ব্লু কালারের যে ডটেড লাইন এঁকেছি এগুলো কিন্তু বন্ড নয়, এগুলো জাস্ট আমি টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টটা বজায় রেখে যে P4O6 তৈরি করছে সেটা বোঝাচ্ছি। তো কিভাবে আছে দেখো, এইখানে এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, this is another oxygen, this is one and this is one. এই অক্সিজেনটার সঙ্গে কিন্তু এই বন্ডটা আছে। তো আশা করি বুঝতে পারছো, খুব সিম্পল আঁকা। ফসফরাসের ওই টেট্রাহেড্রাল অংশটা এঁকে নেবে, নেওয়ার পরে প্রত্যেকটা ফসফরাসকে পরস্পরের সঙ্গে পিওপি বন্ধন দ্বারা যুক্ত করে দেওয়া হচ্ছে। তাহলে এইখানে যদি হিসাব করো তাহলে দেখবে টোটাল 6 পিওপি লিঙ্কেজ আছে। এমসিকিউ আসতে পারে। নেক্সট আমরা দেখব P4O10 এর স্ট্রাকচার। P4O10 এর স্ট্রাকচার একই রকম ভাবে আমরা আঁকবো, টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট, then we have to draw the oxygen atoms, which connects the phosphorus atoms together. আচ্ছা, এটা তাহলে P4O6 হলো। আরো তো 4টে অক্সিজেন আছে, সেই 4টে অক্সিজেনকে প্রত্যেকটা ফসফরাসের সাথে ডাবল বন্ড করে বসিয়ে দাও, হয়ে গেল P4O10। খুব সিম্পল আঁকা, এগুলো মনে রাখাও সহজ। তাহলে এইখানে 6টা পিওপি লিঙ্কেজ তো থাকছেই, 6 পিওপি লিঙ্কেজ এবং 4টি ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড আছে। সো এই দুটো হচ্ছে ফসফরাসের দুটো অক্সাইড। এইগুলো তোমাদের এমসিকিউতে কাজে লাগতে পারে। নেক্সট এবারে আমরা দেখব নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে তাদের গঠন। এখানে আর বিশেষ কিছু দরকার নেই, যেটুকু তোমাদের দরকার সেইটুকু আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, এক্সট্রা আর এখন কিছু লাগবে না। প্রথমে দেখব N2O। এটা এই গঠনগুলো দেখার সাথে সাথে আমি ছোটখাটো কিছু পয়েন্ট বলে দেব, সেগুলো তোমাদের এমসিকিউ পারপাসে কাজে লাগবে। N2O এটা হচ্ছে একটা প্রশম অক্সাইড, প্রশম অক্সাইড, বর্ণহীন, আর চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হয়। চেতনা নাশক হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। গঠনটা হচ্ছে এখানে আছে একটা, আচ্ছা এরকম আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার N2O, এটা হচ্ছে N2O, ওকে। আচ্ছা, এই N2O যেটা রয়েছে, এই N2O কে যদি তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগে N2O, N2 আর অক্সিজেন এই দুটো গ্যাসে ভেঙে যায়। এটা তাপ দেওয়া হচ্ছে, নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাসে কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটার প্রস্তুতি আমি একটা বলে দিচ্ছি। প্রস্তুতি কিভাবে তৈরি করা হয়। অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি হিট করা হয় তাহলে এখান থেকে N2O পাবে,
আর জল পাবে, N2O পাবে আর জল পাবে। এইভাবে আমরা এই নাইট্রাস অক্সাইড তৈরি করতে পারি। সো ইটস নেম ইজ নাইট্রাস অক্সাইড। মোস্ট ইম্পর্টেন্ট কি যে এইটার তোমাদের রেজোনেন্স গঠন কিন্তু করতে হতে পারে। তো আমি তোমাদের মানে সাজেস্ট করব তোমরা যতগুলো এখানে নাইট্রোজেনের অক্সাইড যারা যারা রয়েছে তাদের রেজোনেন্স গঠনগুলো একটু শিখে রাখো, কারণ পরীক্ষায় দিয়ে দিতে পারে, কোনো কোনো সময় দিয়েওছে। খুব সহজ, তোমরা রেজোনেন্স গঠন তো অর্গ্যানিকেও করেছো, যেরকম অর্গ্যানিকে করো সেরকম এখানেও হবে, কারণ অর্গ্যানিকেও মলিকিউলগুলো হচ্ছে সব কোভ্যালেন্ট মলিকিউল, আর এখানেও এরা সবাই কোভ্যালেন্ট মলিকিউল। সো ওখানে যেরকম রেজোনেন্স হবে এখানেও সিমিলার হবে। ঠিক আছে, এইরকম একটা হতে পারে। তারপরে ধরো এরকম একটা হলো, সরি এখানে মাইনাস তো হবে না, এইরকম হতে পারে। বিভিন্ন রকমভাবে রেজোনেন্স পসিবল। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে যতগুলো রেজোনেন্স গঠন তোমরা আঁকলে তার মধ্যে কোন রেজোনেন্স গঠনটা বেশি সুস্থিত, তো রেজোনেন্সের যা যা শর্ত আছে বা রেজোনেন্স গঠনের সুস্থিতির যে শর্তগুলো আছে সেই শর্তগুলো বিচার করে তোমরা সেই গঠনটাকে বলবে যে হ্যাঁ এদের মধ্যে এইটাই সব থেকে সুস্থিত। শর্ত বলতে কি কি, যেমন দেখতে হয় কোন রেজোনেন্স গঠনে, মানে ক্যানোনিক্যাল গঠন, এগুলোকে তো সব ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলে, তো কোন ক্যানোনিক্যাল গঠনে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি আছে, কোথায় তড়িৎ ঋণাত্মক পরমাণুর ওপরে নেগেটিভ চার্জ আছে এবং কম তড়িৎ ঋণাত্মক পরমাণুর ওপরে পজিটিভ চার্জ আছে, কোথায় দুটো সেম চার্জ দূরে দূরে আছে, কোথায় দুটো সেম চার্জ কাছাকাছি আছে, সেম চার্জ দূরে আছে আর কোথায় বিপরীত চার্জ কাছাকাছি আছে। তো সেই সমস্ত শর্তগুলোকে মেনটেন করে বলতে হবে যে কোন গঠনটা বেশি সুস্থিত। তো সেইগুলো তো তোমরা জানোই, আমি আর ওখানে অত ডিটেলসে ওগুলো বলতে যাচ্ছি না। তো রেজোনেন্স গঠনটা করতে হবে এইটা তোমাদেরকে বলে দিলাম। নেক্সট দেখা যাক নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডের গঠনটা একটু অন্যরকম। এরকম হতে পারে বা এরকম হতে পারে, এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। তো এইখানে দেখা যাচ্ছে তাহলে এই যে এই ইলেকট্রনটা যেটা দেখছো এই ইলেকট্রনটা হচ্ছে অসিলেটিং ইলেকট্রন, অসিলেটিং ইলেকট্রন, অর্থাৎ এই ইলেকট্রনটা কিন্তু কোনো পরমাণুর উপরে ফিক্সড নেই, এটা কখনো নাইট্রোজেনের উপরে থাকতে পারে বা কখনো অক্সিজেনের উপরে থাকতে পারে। তাই নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। এখন যদি এদেরকে ঠান্ডা করা হয়, ঠান্ডা করলে এরা কিন্তু ডাইমার তৈরি করে ফেলে। এরা তো সাধারণ অবস্থায় গ্যাসীয় ফর্মে থাকে,
তো সেখান থেকে ঠান্ডা করলে NO ডাইমার তৈরি করে। ডাইমার তৈরি করে নেয়। তো ডাইমারটা কিভাবে তৈরি করবে? ডাইমার গঠন দুরকম হতে পারে। ডাইমার গঠনটা একটা হচ্ছে এই রকম, আরেকটা ডাইমার গঠন হতে পারে এই রকম। এই দুটো ডাইমার গঠন, ঠিক আছে? এই দুটো হচ্ছে ডাইমার গঠন। তো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কোথায় কোথায় আছে এইগুলো কিন্তু এখানে এরকম ভাবে ডিলোকালাইজ করে। এই যে আমরা যে এই ডাবল বন্ডগুলো দেখছি, ডাবল বন্ডগুলো এখানে কিন্তু এরকম ভাবে ডিলোকালাইজ করবে। আর এই প্যারাম্যাগনেটিক ইলেকট্রন মানে আনপেয়ার্ড ইলেকট্রন যেটা আছে বা অসিলেটিং ইলেকট্রন যেটা রয়েছে সেই ইলেকট্রনটা ইউজ করে কিন্তু এরা এরকম ডাইমার হয়ে যাচ্ছে। দুটো স্ট্রাকচারই কিন্তু এখানে পসিবল, ঠিক আছে? তো এইটাকেও যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগে NO ভেঙে গিয়ে N2 অক্সিজেন গ্যাস তৈরি করতে পারে। N2 অক্সিজেন গ্যাস তৈরি করতে পারে। কিভাবে তৈরি করা হয় এই নাইট্রিক অক্সাইডকে? তোমরা নাইট্রিক অ্যাসিড যখন নাইট্রিক অ্যাসিডে কন্ট্যাক্ট প্রসেস হয়তো করেছো। নাইট্রিক অ্যাসিড তৈরি করবার সময় ওই কন্ট্যাক্ট প্রসেসে কন্ট্যাক্ট প্রসেস বলছি, কন্ট্যাক্ট প্রসেস H2SO4 এ নাইট্রিক অ্যাসিড তৈরি করার সময় অসওয়াল্ড প্রসেসে একটা স্টেপ আছে যেখানে অ্যামোনিয়া গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়। অ্যামোনিয়া গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করানো হলে এখানে নাইট্রিক অক্সাইড আর ওয়াটার তৈরি হবে। তো এটা ছিল এরকম। এইটা তো এইভাবে আমরা এখান থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারি। এটাও কিন্তু প্রশম গ্যাস এবং বর্ণহীন। বর্ণহীন গ্যাস, ঠিক আছে? আরো অনেক বিক্রিয়া তোমরা পাবে। সেই বিক্রিয়াগুলো আমি তোমাদের প্রশ্নে দিয়ে দেবো, সেইগুলো তোমরা সলভ করবে। এখন আপাতত আমি খুব ছোট একটা দুটো করে পয়েন্ট তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, সেই পয়েন্টগুলো তোমরা একটু এখানে নোট ডাউন করতে থাকো, কারণ এইগুলো তো তোমাদের এত ডিটেলস তো লাগবে না। তাই যেগুলো মেন পয়েন্ট শুধুমাত্র সেইগুলো জেনে নিলে তোমাদের হয়ে যাবে। নেক্সট হচ্ছে NO2 বাদামি বর্ণের অম্লধর্মী গ্যাস। বাদামি বর্ণের অম্লধর্মী গ্যাস, ওকে? আর এর গঠনটা হচ্ছে so this is also paramagnetic. This is also paramagnetic. আর সেই কারণেই দেখো বলা হয় যে নাইট্রোজেন ডাই অক্সাইড মানে NO2 গ্যাস হচ্ছে খুব পয়জনাস একটা গ্যাস। আমাদের অ্যাটমসফিয়ারে যখন NO2 গ্যাস তৈরি হয় সেই NO2 গ্যাসটা অ্যাসিড রেন যে আমরা যে ঘটনাগুলো পড়েছি সেইখানে দেখো NO2 গ্যাসটাই ওয়াটারে ডিজলভ হয়ে গিয়ে অ্যাসিড তৈরি করছে, তাই না? তো NO2 গ্যাসটা খুব বিষাক্ত একটা গ্যাস। এই প্যারাম্যাগনেটিক নেচারের জন্য কি হয়, এদের সক্রিয়তা খুব বেশি থাকে।
আর সেই সক্রিয়তা বেশির জন্যই এরা ধরো কোনো বিক্রিয়ায় NO2 গ্যাস তৈরি হচ্ছে, সেই NO2 গ্যাসটা কিন্তু ওরকমভাবে NO2 ফর্মে ঘুরে বেড়ায় না। NO2টা অন্য কোনো মিডিয়ামে মিক্স হয়ে যায়, ধরো ময়েশ্চার যদি থাকে, ময়েশ্চারের সঙ্গে মিক্স হয়ে গিয়ে সেখানে নাইট্রোজেনের কিছু অক্সি অ্যাসিড তৈরি করে নিল, বা অন্য কোনো যৌগের সাথে খুব সহজে যুক্ত হয়ে যেতে পারে। যেরকমভাবে আমি নাইট্রিক অক্সাইডের কথা বললাম, সেই নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রেও কিন্তু সেরকম ঘটনা হতে পারে, নাইট্রিক অক্সাইড। আচ্ছা, এবারে NO2-তে যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রনটা রয়েছে, এই আনপেয়ার্ড ইলেকট্রনটা আছে, এরাও কিন্তু ডাইমার তৈরি করতে পারে। ডাইমার তৈরি করতে সক্ষম। দেখো ডাইমার কিরকম ভাবে করছে, খুবই ইজি। এইটা এখানে দুটো NO2 তারা পরস্পরের কাছাকাছি এলো, ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রনটাকে পরস্পরের সঙ্গে শেয়ার করে এরকম ডাইমার তৈরি করলো, যেটা হচ্ছে N2O4। দেখো আমরা একটু পরেই কিন্তু N2O4 পড়তে যাচ্ছিলাম। NO2-র পরে আমরা N2O4 আরও যারা রয়েছে তাদেরকেই পড়তাম। তো N2O4টা কিভাবে তৈরি হচ্ছে না, এইভাবে এই NO2গুলো পরস্পর জুড়ে গিয়ে কম উষ্ণতায়, অবশ্যই এইটা যেটা হচ্ছে সেটা হলো কম উষ্ণতায় জুড়ে গিয়ে N2O4 তৈরি হবে। এখন N2O4 যেই তৈরি হয়ে গেল, N2O4টা কিন্তু খুব সুস্থিত যৌগ, N2O4টা সুস্থিত যৌগ, কিন্তু যতক্ষণ না N2O4 তৈরি হচ্ছে ততক্ষণ দেখো NO2গুলো অযুগ্ম ইলেকট্রন নিয়ে বসে আছে। তো সেই কারণে এরা অ্যাক্টিভ হলেও N2O4টা কিন্তু খুব স্টেবল একটা কম্পাউন্ড। এবারে দেখা যাক আমরা N2O4টা কিভাবে তৈরি করতে, মানে NO2 কিভাবে তৈরি করতে পারি সেটা দেখা যাক। NO2 তৈরি করার খুব সহজ একটা পদ্ধতি আছে, নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে দাও, বিক্রিয়া করে দিলে NO2 তৈরি হয়ে যাবে। খুব সিম্পল। নাইট্রোজেন গ্যাসকে তুমি অক্সিজেনের উপস্থিতিতে বার্ন করো বা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাও, উত্তপ্ত করো, তাহলেই NO2 গ্যাস তৈরি হয়ে যাবে। অনেক কিছু গ্যাস তৈরি হওয়া সম্ভব, নাইট্রিক অক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাই অক্সাইড মানে নাইট্রাস অক্সাইড হতে পারে, সেরকমভাবে নাইট্রোজেন ডাই অক্সাইডও হতে পারে। আদারওয়াইজ আরও একটা এরকম বিক্রিয়া আমি এখানে লিখে দিচ্ছি, একটাই বিক্রিয়া লিখে দিচ্ছি। কপার নাইট্রেট প্লাস কপার নাইট্রেটের সঙ্গে copper nitrate plus NO2 plus water। কিভাবে করব, এটা যদি 2 হচ্ছে, এটা 4 হচ্ছে, তাহলে যদি ব্যালেন্স করি 2 হবে, এটা 2 এর জন্য এটা 4 হবে, 4 হলে এখানে 2 হবে। হ্যাঁ, এইটা। সো এইটা একটা বিক্রিয়া যেখানে কপারকে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করালে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। ওকে, এটা হচ্ছে NO2 প্রস্তুতি। NO2 প্রস্তুতি। নেক্সট চলো আমরা দেখে নিই N2O3। আচ্ছা, N2O3 দেখার আগে আমরা N2O4টা দেখি, কারণ জাস্ট আগেই তো আমরা পড়লাম যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যদি ডাইমার তৈরি করে নেয়, ডাইমার তৈরি করে নিলে সেটা N2O4 হচ্ছে। N2O4
N2O4 হচ্ছে একটা বর্ণহীন অম্লধর্মী তরল, বর্ণহীন অম্লধর্মী তরল N2O4, ঠিক আছে, বর্ণহীন অম্লধর্মী তরল। এবার এটা কিভাবে হচ্ছে, প্রস্তুতি, NO2 কে আমরা শীতল করছি, NO2 কে শীতল করছি, শীতল করলে এখানে N2O4 হয়ে যাবে। এবার যদি N2O4 কে হিট দেওয়া হয়, অনেক 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 হিট দেওয়া হয়, হিট দিলে এখানে আবার NO2 গ্যাসে ভেঙে যাবে, এটা 2NO2 হবে, 2NO2 থেকে N2O4, বর্ণহীন অম্লধর্মী তরল। তরল কেন? কারণ NO2 মলিকিউলগুলো পরস্পরের কাছাকাছি এসে N2O4 তৈরি করছে। তার মানে কি, NO2 গ্যাস হিসাবে যখন ছিল তখন কণাগুলো যেমন দূরে দূরে ছিল বা প্রত্যেকটা কণা সেপারেটভাবে ঘুরে বেড়াচ্ছিল, যখন শীতল করা হচ্ছে বা ঠান্ডা করা হচ্ছে তখন কণাগুলো এসে পরস্পরের সঙ্গে কম্বাইন করে ডাইমার তৈরি করে নিচ্ছে। আর ডাইমার তৈরি করে নেওয়ার ফলে কি হচ্ছে, অণুগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব কমছে, ফলে তারা লিকুইড ফর্মে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, N2O4 এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হলো N2O4 কে বলা হয়, N2O4 হচ্ছে HNO2 এবং HNO2 এবং HNO3 এর অ্যানহাইড্রাইড বা নিরোধক, অ্যানহাইড্রাইড। অর্থাৎ আমরা HNO2 আর HNO3 কে একসাথে মিশিয়ে যদি উত্তপ্ত করি তাহলে এই N2O4টা পাওয়া যায়। কিরকম আমি দেখাচ্ছি, দেখো। কিভাবে দেখানো যায়, এইভাবে দেখো, এইভাবে বললে হয়তো বুঝতে পারবে। দুটো অ্যাসিড আমি এখানে লিখেছি, একটা হচ্ছে এটা HNO2 আর এটা হচ্ছে HNO3। এবারে হিট করলে দেখো দুটোতেই তো OH গ্রুপ রয়েছে, তো OH থেকে এক অণু যদি জল অপসারণ ঘটে যায় বা এক অণু যদি জল অপসারিত হয় তাহলে কি পড়ে থাকে তোমরা দেখো তো। আচ্ছা, জিনিসটা এইভাবে না করে, কারণ এইভাবে করলে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, গঠনটা হচ্ছে না। মানে মোট কথা আমি যেটা বলতে চাইছি যে দুটো অ্যাসিড মিলে এক অণু জল অপসারিত করে N2O4টা তৈরি করছে। এইভাবে যদি আমি লিখি, এইভাবে লিখলে কিন্তু N2O4 এর অ্যাকচুয়াল যে গঠন সেই গঠনটা হচ্ছে না। তার কারণ দেখো, এখানে অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেনটা যুক্ত হচ্ছে। সো এরকম হয় না। আমি জাস্ট তোমাদের সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি যে এখানে জল অপসারণের মাধ্যমে যেটা বাদবাকি যেটা বাদবাকি পড়ে থাকছে, দেখো এই দিক থেকে একটা NO2 থাকছে, এই দিক থেকে একটা NO2 থাকছে, ফলে এখানে N2O4 তৈরি হচ্ছে, ঠিক আছে। সো ওই জন্যই বলা হচ্ছে যে N2O4 নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের একটা অ্যানহাইড্রাইড, তাই জন্য N2O4 কে বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড। মিশ্র কেন? কারণ দুটো অ্যাসিডের মিক্সিং এর ফলে বা দুটো অ্যাসিড একত্রিত হয়ে তাপ প্রয়োগের ফলে নিরুদিত হওয়ার পর N2O4টা পাওয়া যাচ্ছে, দুটো বিভিন্ন অ্যাসিড। সেই কারণেই এটাকে বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড বা মিক্সড অ্যানহাইড্রাইড ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখব N2O3। আর এদের তোমরা রেজোনেন্স গঠনগুলো অবশ্যই করবে। রেজোনেন্স
যে গঠনগুলো আছে, আমি কিন্তু একটারই শুধু রেজোনেন্স দেখালাম, বাকিগুলোর রেজোনেন্স গঠন কিন্তু তোমরা করবে, সেটা তোমাদের কাজ থাকলো। প্রত্যেকটা রেজোনেন্স গঠন আমি দেখাবো না, কারণ তোমরা রেজোনেন্স অনেক আগে শিখেছো। N2O3 N2O3 হচ্ছে অ্যাসিডিক ব্লু কালার সলিড, ব্লু কালার সলিড, ঠিক আছে, অ্যাসিডিক এবং ব্লু কালার সলিড। N2O3 কিভাবে তৈরি করা হয়, যদি নাইট্রিক অক্সাইডকে N2O4 এর সাথে মিক্স করা হয়, নাইট্রিক অক্সাইডকে N2O4 এর সাথে মিক্স করা হয়, তাহলে এখানে এটা তৈরি হবে। লো টেম্পারেচারে N2O3 তৈরি হবে, এটা হচ্ছে প্রস্তুতি। আচ্ছা, অ্যাসিডিক বলা হচ্ছে তার কারণ কি, যদি N2O3 কে জলে ডিজলভ করা হয়, N2O3 কে জলে ডিজলভ করলে দেখো এইটা তৈরি হবে। হ্যাঁ, আমি একটা পয়েন্ট মিস করে গেছি, ভেরি সরি। সেটা হলো, একটু আগে যে আমি N2O4 কে দেখালাম, N2O4 কে যদি জলে ডিজলভ করা হয় তাহলে দুটো অ্যাসিড তৈরি হবে, একটা HNO2 আর একটা HNO3। তোমরা নিজেরা রিয়াকশনটা লিখে নিয়ে দেখে নিতে পারো। যেমন আমি এখানে লিখলাম, আগেটা আমি খেয়াল করিনি, সো বলে দিলাম তোমাদেরকে যে N2O3 কে জলে ডিজলভ করলে HNO2 পাওয়া যায়। তাহলে আমরা অন্যটা ভাবতে পারি যে HNO2 কে যদি আমরা উত্তপ্ত করি, HNO2 কে উত্তপ্ত করলে N2O3 পাওয়া যাবে। HNO2 কে উত্তপ্ত করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে, তাহলে এখানে N2O3 হবে। এইটা আমি তোমাদেরকে দেখাতে পারি, এইখানে আশা করি সমস্যা হবে না। না, এটা ওরকম ব্যাপার নয়, এমনি নর্মালি লিখি HNO2 এই দুটো কম্বাইন করে মনে করো এখনো জল বেরোচ্ছে। এখনো জল যদি বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকে দেখো তো, N2O3 পড়ে থাকে। N2O3 তার স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে N2O3 এর গঠন, N2O3 এর গঠন, ঠিক আছে, এটা হলো N2O3। এরকম ছোটখাটো টুকিটাকি পয়েন্ট তোমরা লিখে রাখো, এগুলো তোমাদের জানার জন্যই। আর লাস্টে চলো আমরা দেখে নিই N2O5। এটা হচ্ছে অ্যাসিডিক কালারলেস আর সলিড, অ্যাসিডিক কালারলেস আর হচ্ছে সলিড। প্রস্তুতি যদি বলা হয়, প্রস্তুতির সঙ্গে আরেকটা পয়েন্টও তোমরা এখানে মেনশন করে মানে বুঝে নিতে পারবে, সেটা হচ্ছে যে যদি নাইট্রিক অ্যাসিডকে আমরা হিট করি, নাইট্রিক অ্যাসিডকে হিট করলেই এখানে N2O5 তৈরি হয়ে যাবে। নাইট্রিক অ্যাসিডকে হিট করলেই N2O5 তৈরি হবে। অথবা যদি কোনো নিরোধকের উপস্থিতিতে করা হয়, নিরোধক লাইক ফসফরাস পেন্টাঅক্সাইড বা আরও অন্যান্য যেই সমস্ত নিরোধক রয়েছে, মানে যেগুলো নন মেটালিক অক্সাইড যারা নিরোধক,
মেটালিক অক্সাইড ইউজ করলে কিন্তু সেখানে সমস্যা আছে। ধরো এখানে আমরা ক্যালসিয়াম অক্সাইড ইউজ করতে পারতাম, ক্যালসিয়াম অক্সাইডও তো নিরোধক, কিন্তু ইউজ করলে যেহেতু ক্যালসিয়াম অক্সাইডটা ক্ষারীয়, এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হয়ে যাবে, তো সেই কারণে আমরা ওগুলো ইউজ করতে পারবো না। আর যদি আমরা H2SO4 কে ব্যবহার করি, H2SO4 কে ব্যবহার করলে এখান থেকে NO2 গ্যাস তৈরি করে দেবে, তো সেটাও আমরা ইউজ করতে পারবো না। সেই কারণে যেগুলো নন মেটালিক অক্সাইড সেইগুলোকে এখানে যারা নিরোধক হিসাবে কাজ করে সেই সমস্ত নিরোধক আমরা ইউজ করতে পারি, যেমন ফসফরাস পেন্টঅক্সাইড একটা উদাহরণ আমি দিলাম, তো সেটা হচ্ছে NO2O5 তৈরি করবে। তাহলে এই নাইট্রিক অ্যাসিডকে নিরুদিত করে N2O5 পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এই N2O5 কে বলতে পারি যে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, HNO3 এর অ্যানহাইড্রাইড, HNO3 এর অ্যানহাইড্রাইড এটা বলা যায়। তো এর গঠনটা কিরকম হবে? গঠন হচ্ছে এরকম, এটা হচ্ছে N2O5 এর গঠন। রেজোনেন্স করবে তোমরা, রেজোনেন্স এইরকম ভাবে হতে পারে বা এদিকেও হতে পারে, একসাথে হবে না, আলাদা আলাদা ভাবে হবে। ওকে, আর লাস্ট একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে যতগুলো কোঅর্ডিনেট বন্ড লিখেছি নাইট্রোজেনের সঙ্গে, কোঅর্ডিনেট বন্ড যেগুলো লিখেছি, কোঅর্ডিনেট বন্ড লেখার পেছনে একটাই কারণ, কি নাইট্রোজেন ট্রাইভ্যালেন্সি, মানে যদি আমরা তার হাইব্রিডাইজেশন দেখি বা তার অরবিটাল ডায়াগ্রামটা দেখি, তাহলে সেখানে কি দেখব, নাইট্রোজেনের একটা অরবিটাল ইলেকট্রন জোড় দ্বারা পরিপূর্ণ থাকে, আর বাকি তিনটে অরবিটালে তিনটে অযুগ্ম ইলেকট্রন থাকে। তো সেই জোড়বদ্ধ ইলেকট্রনটা কারোর সাথে শেয়ার করতে গেলে সেটা কিভাবে শেয়ার করতে হবে, একদম জোড়বদ্ধ অবস্থাতেই তাকে দান করতে হবে। তো সেই কারণে ওই বন্ধনটাই হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, যেটা আমরা এরকমভাবে দেখাই। অনেকে কি করে বা অনেক জায়গায় কি লেখা থাকে, অক্সিজেনের উপরে মাইনাস লেখা থাকে, মানে আমি এটা বলতে চাইছি, ধরো NO2 যদি লিখি আমি, এরকম নাইট্রোজেনের উপরে প্লাস লেখা আছে, অক্সিজেনের উপর মাইনাস, অর্থাৎ যে কোঅর্ডিনেট বন্ধনটা ছিল সেইটা আমি বলতে চাইছি যে অক্সিজেন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, তাই সেই ইলেকট্রনটাকে পুরোপুরি গ্রহণ করে নিয়েছে আর নাইট্রোজেনের থেকে ইলেকট্রনটা চলে গেছে, তো তখন আমরা এরকম প্লাস মাইনাস করে লিখি। এটাও ঠিক, এটাও ঠিক, এতে কোনো সমস্যা নেই, তোমরা এভাবেও লেখো বা এভাবে লেখো, কোনো সমস্যা নেই, তবে বন্ডগুলো যেন ঠিকঠাক থাকে আর চার্জগুলো যার যার উপরে দিচ্ছ সেগুলো যেন ঠিকঠাক থাকে, তাহলেই হবে। সো এটাই ছিল আজকে আমাদের অক্সাইড সংক্রান্ত আলোচনা, গ্রুপ 15-এর অক্সাইড সংক্রান্ত আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে, অ্যাজ ইউজুয়াল যেরকম তোমরা জানাচ্ছ, তোমরা সাপোর্ট করছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর চেষ্টা করছি তোমাদের জন্য যাতে আরও বেটার কিছু করা যায়। সো তোমরা দেখো ভিডিওগুলো, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমি যখনই ভিডিও নতুন কিছু আপলোড করব। তাহলে সবাই ভালো থেকো, আবার পরে তোমাদের সাথে কথা হবে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।